প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। ঢালিউডের এক্সপ্রেসে চড়ে আমি রিদি চলে এসেছি এটিএন বাংলা স্টুডিওতে। আর আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি ধামাকা, মানে আমার দুইজন স্পেশাল অতিথি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। চলুন আর দেরি না করে পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমার ডান দিকে বসে আছেন দ্য ব্ল্যাক কুইন, দ্য ব্ল্যাক বিউটি, লেডি ইন ব্ল্যাক, দ্য ভেরি বিউটিফুল, ভেরি গর্জিয়াস এবং আপনাদের সবার পরিচিত সানাই মাহবুব। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? ভীষণ সুন্দর লাগছে আপনাকে, ইটস ভেরি গর্জিয়াস। ইউ আর অলসো লুকিং ভেরি গর্জিয়াস, ইউ আর অলওয়েজ গর্জিয়াস। থ্যাংক ইউ আপু। আর আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর যখন এরকম সুন্দর অতিথি আসে তখন আরো বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। এবার আরেকজন অতিথির সাথে পরিচয় করিয়ে দিই। অবশ্যই তাকে পরিচয় করিয়ে দিতে হবে শুরুতেই যে একজন অভিনেতা অবশ্যই, এবং এখন অনেক সুন্দর কাজে তাকে আমরা দেখছি। এবং সানায়ের সাথে জুটি বেঁধে তিনি যে ছবিটি করেছেন ময়নার শেষ কথা, সেখানে তাকে আমরা ভাই বোনের চমৎকার একটি জুটিতে দেখতে পেয়েছি এই ছবিতে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি রাসেল মিয়া। ওয়েলকাম, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। তো খুব ভালো লাগছে। আসলে আমরা সবসময় দেখা যায় যে নায়ক নায়িকার জুটিকে আমরা নিয়ে আসি, বাট ময়নার শেষ কথা বাবু সিদ্দিকীর পরিচালনায় এমনই একটা ছবি, চমৎকার একটি ছবি, যেখানে একটা ভাই বোনের চমৎকার সম্পর্ক, চমৎকার কেমিস্ট্রি দেখানো হয়েছে। বাংলাদেশে দেখা যায় যে খুব কমই আমরা এই ধরনের, একদম তাই না? হ্যাঁ, অনেক কম যে ভাই বোনের এই যে সম্পর্ক, তাদের সম্পর্কের টানা পড়েন, তাদের জীবন, তাদের এই যে কেমিস্ট্রি, এটা নিয়ে আসলে ছবি খুব কমই আমরা দেখতে পাই। আমি একটু জানতে চাই রাসেল ভাইয়ের কাছে যে কেমন ছিল এই এক্সপিরিয়েন্সটা। জার্নিটা খুব কষ্টের ছিল, আর ফলটাও খুব কষ্টের, রেজাল্টটাও খুব কষ্টেরই ছিল আমি বলবো। কারণ যে আশা নিয়ে এবং যে প্রত্যাশা ছিল এই ছবিটা নিয়ে, ওই প্রত্যাশা অনুযায়ী রেজাল্টটা উপভোগ করতে পারিনি। আচ্ছা, দেখেন এই ছবিটা যখন রিলিজ হয়ে, যে কিছুদিন আগেই তো ছবিটা রিলিজ হলো, আমি আপনার একটা সিনেমা হলে ছবিটা দেখতে যাই। যাওয়ার পরে আমি গোপনে যাই, যাওয়ার পর দেখলাম যে খুব দর্শক ছিল ছবিতে। এই ছবিটা যারা ডিস্ট্রিবিউশন করেছে, আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে ছবিটা আপনারা ব্যাপক হলে কেন দিলেন না। ওনারা দুঃখ প্রকাশ করে আমাকে বললেন যে ছবিটা ব্যাপক হলে দেওয়ার জন্য আপনাদের ওরকম তাগিদ ছিল না। ভেরি স্যাড। তখন আমি, জানেন, এই ছবিটা আমিও হলে দেখছি, আমি নিজেও চিন্তা করছি যে দেখার পরে যে আমার বোন সানাই, আমি তো এখন পর্যন্ত বোন বুবু জিজ্ঞেস করেন, আমার ইয়াতেই ছিল, স্ক্রিপ্টে ছিল বুবু, আমি এখন অব্দি বুবু বলি। একদম। আর ছবিটা আসলে একটা ছবি ছিল যেটা আসলে আপনি সর্বজনীন ছবি বলতে পারেন, সর্বদর্শকের ছবি বলতে পারেন, কিন্তু ছবিটাকে আমি বলবো যে কিল করা হয়েছে। ভেরি স্যাড, মানে শুধুমাত্র প্রচারণার জন্য একটা ভালো ছবি একটা হলে যে মানে কয়েকটা হল পেল না, শুধুমাত্র প্রচারণার অভাবে। এটা আমি কখনোই একা কাউকে দোষ দিব না, এটা আমাদের সবারই একটু মিসকমিউনিকেশন ছিল। সবাই আসলে আমরা একসাথে বসতে পারিনি সামহাও, এইগুলো কারণে আসলে। দেখেন আপু, সিনেমা কোথায় এখন? সত্যি কথা, একটা সিনেমা রিলিজ পায়, একটা সিনেমা হয়। হ্যাঁ, ঈদে অনেক ভালো ছবি আসে, এটা সবসময় আসে, বাট সারা বছর জুড়ে আসলে সিনেমা কোথায়? খুব বেশি কি সিনেমা? যদি আমরা বলি যে না আমাদের তো বছরে 1000 সিনেমা রিলিজ পাচ্ছে, এটা মিথ্যা কথা। সিনেমাই অনেক কম। সেখানে একটা সিনেমা আসতেছে, একটা সন্তান আসতেছে, আমরা তাকে ওয়েলকাম করতে পারি নাই, আমরা তাকে মানে একটা ওয়ার্ম ওয়েলকাম করতে পারি না, এটা আমাদের আসলে ব্যাড লাক। অবশ্যই এই ছবিটি আমাদের এখন অনেক মাধ্যম আছে, সেই সব মাধ্যমে আমরা ছবিটি দেখতে পারি। এই পর্যন্ত আমি 7টা ছবি আমার কমপ্লিট, এবং খুব ব্যস্ত বলা চলে ফিল্মে, এবং অবাকই হয় অনেক মানুষ যে এত সুন্দর হিরো থাকতে। আমার কিন্তু দেখেন অনেকেই কিন্তু যায়, যিনি আমাকে না চিনেন উনি কিন্তু বিশ্বাসই করবেন যে রাসেল মিয়া ফিল্মের অ্যাক্টর, কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু ফিল্মটাকে গুছিয়ে নিয়েছি। একটা ছবি রিলিজের আগে আমি শুটিংয়ে যত কষ্ট করি, রিলিজের আগে আমি তার চেয়ে অনেক বেশি কষ্ট করতে চাই। কারণ আপনি যদি আমাকে নাই জানেন, আমার সম্পর্কে আপনার কোনো ধরনের ফিলোসফি না থাকে, তাহলে আপনি আমাকে দেখবেন কেন, ডাকবেন কেন? ডেফিনেটলি।
প্রচারণা কিন্তু আসলে অনেক বড় একটি পার্ট ফিল্মের। হ্যাঁ, প্রচারই প্রসার। ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে আমাদের দেশ ছাড়া পৃথিবীর সব অন্যান্য দেশে কি হয়, প্রত্যেকটা আর্টিস্টের শুটিং এর একটা শিডিউল নেওয়া হয় এবং প্রচারণার জন্য আলাদা একটা পেমেন্ট অ্যান্ড শিডিউল ওদেরকে দিয়ে দেওয়া হয়। আমাদের পেমেন্টের দরকার ঠিক নাই। আছে। আমি বলছি যে ছবি প্রচারণার ক্ষেত্রে দেখেন, আপনারা কিন্তু জানেন Willingly করতে চাই। যে আমি রাসেল মিয়া বাংলাদেশে ব্যান গাড়ি দিয়ে আমি ছবি প্রচারণা করেছি। এটা বাংলাদেশের ইতিহাস। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিশা সদাগর থেকে শুরু করে শ্রদ্ধেয় যারা আছেন সবাই কিন্তু এটা নিয়ে বাবা দিয়েছেন যে রাসেল ব্যান গাড়ি দিয়ে সিনেমা প্রচারণা করছে। আমার কথা হচ্ছে মানুষের জানতে হবে যে আপনি কি কন্টেন্ট তৈরি করেছেন। আর মানুষকে যদি আমি না দেখাইতে পারি বা আমার কোনো ব্যর্থতার কারণে যদি মানুষ না জানে, তাহলে আমি মনে করব যে আপনার সিনেমা বানানোর দরকার নাই। এত কষ্ট আমাদেরকে দিয়েন না। কয় টাকা দেয় একটা ছবিতে? কিন্তু কত কষ্ট জিজ্ঞেস করেন। মানে অবর্ণনাতীত কষ্ট আমাদের চাইতে অনেক বেশি রাসেল ভাই করছে, ডিরেক্টর, প্রোডিউসার সবাই কষ্ট করছে। করেছে। হ্যাঁ, কিন্তু আসলে রাসেল ভাইয়ের Definitely it's a ইনভেস্টমেন্ট teamwork. আছে সিনেমায় অনেক বেশি আমাদের চাইতে, কিন্তু আসলে এটা একটা খারাপ লাগার জায়গা। ঠিক আছে, সব খারাপ লাগার জায়গাকে আমরা পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কারণ হচ্ছে ময়নার শেষ কথাই কিন্তু রাসেল এবং সানায়ের শেষ কথা নয়। সানায়ের অনেক ছবি আসছে, রাসেলের আরো অনেক অনেক ছবি আসছে। তো সেই ছবিগুলো নিয়ে আমরা আলাপ করব। একটু সানায়ের কাছে আসতে চাই যে রাসেল ভাই একটু আগে বলছিলেন যে এইবারের শিল্পী সমিতির যে নির্বাচন গতবার থেকে আসলে শুরু হয়েছে। তো একটু রাসেল ভাইয়ের কাছে জানতে চাইবো এই শিল্পী সমিতি নির্বাচন নিয়ে তিনি একটু বলবেন। কিন্তু সানায়ের কাছে জানতে চাই, সানাই এখনো নাকি শিল্পী সমিতির সদস্য নয়। আমি না একদমই এত মারামারি আর এইগুলো নিয়ে এত নিউজ, এগুলো দেখে আমার মনে হয়েছে আমি সিনেমা যে কটা আছে আমার পছন্দ হয়, আমি সেগুলো সিনেমার মতো করে করতে থাকবো। আমার যখন হওয়ার আমি হব, বাট নট নাও। আমি না আপু ইনসাইড ভীষণ ইন্ট্রোভার্ট, ভীষণ। আমি কোনো মারামারি কোনো কিছুর মধ্যে নাই বাবা। আমি খুব সাধারণ সহজ সরল মানুষ। মারামারি কই? আমি তো শিল্পী সমিতিতে গেলে দেখি খুব বন্ধুত্বপূর্ণ একটা আচার, খুব আনন্দ। নির্বাচনের সময়টুকু তো এরকম হবে। হ্যাঁ, এইটুকু না হইলে আপনার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন এটা মনে হবে না, তাই তো। মানে এই জন্যই না আমি আসলে এগুলোর মধ্যে এখন নাই। ঠিক আছে, যখন হওয়ার তখন ডেফিনেটলি হব। না, হয়ে যাবে। এবার আমি নিয়ে আসবো, ভাই নিয়ে আসবো তারপর। তা তো খুব বড় একটা কথা বলেছে, ভাই তার বোনকে নিয়ে আসবে। কিন্তু তোমার কি মনে হয় যে এইবারে নির্বাচন আমরা যারা দেখেছি যে আমাদের ময়ূরী আপু, মুনমুন আপু, তাদের সবার প্রেজেন্স আমরা দেখেছি এবং তাদের সন্তানরা যখন মানে ভোট দিতে গেছে সেদিন তাদের সন্তানদের কিন্তু একটা সাংবাদিক বলেন এবং পারিপার্শ্বিকতা, ট্রোল, সব কিছুর কিন্তু ইয়ে হতে হয়েছে, মুখোমুখি হতে হয়েছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ট্রোল ব্যাপারটা তো আপু কি বলবো, মানে আমার চাইতে বেশি ট্রোল নিয়ে মানে এত বেশি হেনস্থার শিকার মনে হয় না কেউ হয়েছে। মানে সত্যি কথা, এত ট্রোল। আমরা এই কয়টা মানুষ শিল্পী সমিতির মেম্বার কতজন? হাতে গোনা কয়েকজন হবে হয়তো, বা আমি খুব ভুল না করলে 400-500 জন, বা হ্যাঁ এরকমই হবে, একটা 500 জন বা মানে ভাইয়া বলো 570 জন। তো এই কয়েকজন মেম্বারের মধ্যে মারামারি কেন হবে? এটা তো খুব একটা ভালোবাসার জায়গা। এখানে খুব বেশি হলে একটু খুনসুটি হতে পারে, কিন্তু এইগুলো নিয়ে ট্রোলিং, কার বাবা মা বা কার ভাই বোন কি করছে না করছে, কার সন্তান কি করছে, আমার মনে হয় না সে যদি না এটাকে পর্দার সামনে আনতে চায় এটাকে আনা উচিত। প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে। আমি এটাকে আনতে চাচ্ছি না, কেন আনবো আমি এটা? বা আমি আমার এই ব্যাপারটাকে ক্লোজ করতে চাচ্ছি না, ডিসক্লোজ করতে চাচ্ছি না ক্যামেরার সামনে। ওয়াই শুড আই ডু দ্যাট? বা আমি এটা আনতে চাচ্ছি, আমি এটা আনবো। তো আমার মনে হয় যে মানুষের শিল্পী হোক আর সে যে পেশারই হোক, সব পেশাই সমান সম্মানজনক। সে যেটাকে আনতে চাচ্ছে না এটাকে না আনাটাই ভালো। হ্যাঁ, এবার আমার কাছে মনে হয় যে ইউ আর ভেরি বোল্ড, বিকজ তুমি যে বিষয়গুলোকে তুমি নিজে মানুষের সামনে এনেছো, সেটা আমি অবশ্যই বলবো যে অনেক বড় একটা সাহসিকতার পরিচয় দিয়েছো আপু। ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই যে আপনি যদি এখন দেখেন সবাই ধুমসে তালে বোটক্স, ফিলার, কেউ কারো চিনটাকে এখানে নামায় ফেলতেছে, কেউ কারো গালটাকে এরকম করে ফেলতেছে। কারোরই কিছু হইলো না, ওই আমি কি করলাম এটাই অনেক বড় নিউজ হলো। কেউ এসে লাইভ দিয়ে বলে নাই যে আমি এটা করেছি এটা করেছি, উল্টা কেউ জিজ্ঞেস করলে বলবেন না আমি তো ডায়েট করে শুকিয়ে এটা অটোমেটিক হয়ে গেছে, এটা বলবেন না সে সার্জারি করেছে। সো ইউ আর দ্য ওয়ান হু ইজ বোল্ড। আমি তো সার্জারি করেছি, আমি এটা করেছি। হচ্ছে কি আপু যে আমি না মানে আমার মানে অনেক মানুষেরই হয় যে ভিতরে মানে একরকম বাইরে আরেক রকম। আমি এরকমই,
আমি এরকমই তো, এটা That's আসলে great, বলতে হ্যাঁ। সমস্যা কোথায়? আমার ভিতরে ডেফিনেটলি কোনো কিছু নোংরামি ছিল না যে আমাকে মানুষের সামনে ভালো সেজেটিকে লুকায় রাখতে হবে, এরকম কোনো কিছু আমার মধ্যে কখনো কাজ করেনি। ঠিক আছে, আমি এটা করেছি ডেফিনেটলি। আপনি মানে আমি রাষ্ট্রীয় কোষাগারের কোনো ধন সম্পদ চুরি করি নাই, আমি কোনো টাকা পয়সা মেরে খাইনি, ঠিক তাই। আমি অন্যদের মতন কোনো কিছু একটা 15 লাখ টাকায় কিনে সেটাকে আবার লুকাই নাই, এরকম কিছু আমি করিনি। তাহলে এটা কোনো অপরাধ না, ইটস নট এনি কাইন্ড অফ ক্রাইম। যারা চলচ্চিত্র তারকা বলো বা যে কোনো তারকা বলো, তারা আসলে তো জনগণের জন্যই তারকা। তো এই ট্রোলটা না হলে আসলে তারকা হওয়া যেত না। হ্যাঁ, one kind of. তাই না? সো আমার মনে হয় Sweet and sour. রাইট, সুইট অ্যান্ড সাওয়ার একটা অনুভূতি আমার মনে হয় ঠিক আছে। Yeah, এটা ভালো, sometimes এনজয় ঠিক করা আছে, যায়, হ্যাঁ। এনজয় করা যায়। আমি একটু রাসেল ভাইয়ের কাছে আসতেছি, একটু নির্বাচন নিয়ে যদি কথা বলি, যে এবার শিল্পী সমিতি নির্বাচন নিয়ে যদি কিছু বলেন। না, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনটাকে আমি খুব এনজয় করি। যেমন দেখেন, নির্বাচনের মিনিমাম 15 বা 1 মাস আগে আমি কোনো কাজ রাখি না। আমি আচ্ছা। 30 দিনে আমি এফডিসিতে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা। যেমন এফডিসিতে যাই, আমার সব কলিগদের সাথে, আমার সব বন্ধুদের সাথে আমার দেখা হয়। যেমন যে সুযোগটা আমি ফিল্মের আর্টিস্ট হওয়ার পরেও যে সুযোগটা আমার হয়ে ওঠে না, কিন্তু শিল্পী সমিতি নির্বাচনের সময় সবাই আসে। তখন দেখা যায় নির্বাচনের দিন পর্যন্ত 30 দিন, আমি প্রায় 30-35 দিন আমি কোনো কাজ রাখি না। এই সন্ধ্যার পরে আমি যাই, সবার সাথে দেখা হয়, মিটিং হয়, কথা হয়, কাজকর্ম নিয়ে কথা হয়। এটা আমি না, মানে আমার জীবনে মানে বলি সবচেয়ে বেশি এনজয়ের যদি কোনো জায়গা থাকে, আমার কাছে এইটা মনে হয়। বাহ। সবাই আসে। হ্যাঁ, হ্যাঁ, আর নির্বাচনের সময় একটা যে আপনার দূরত্ব থাকে অনেকের সাথে অনেকের, দেখেন আপনার কিন্তু এই এটিএন বাংলার সবার সাথে আপনার সুসম্পর্ক থাকবে না, এটা নট পসিবল। 1-2 জন কিন্তু আপনাকে নাক ছিটকাবে, এটাই ট্রু। তা আমাদের শিল্পী সমিতি মানে আমরা যারা আছি, 2-1 জনের সাথে দেখা যায় একটু মন মালিন্য থাকে, কথা বলতে চায় না, দূরে দূরে রাখে, তখন এই গ্যাপে আমরা ঢুকে যাই, ওর সাথে সম্পর্কটা, বন্ডিংটা ঠিক করে ফেলি, সবার সাথে সুসম্পর্ক থাকে। Right. এই জন্য এটাকে আমি নির্বাচনটাকে আমি যেমন বলি যে আল্লাহ আমার নির্বাচন কবে আসবে, এটা আমার কাছে এত ভালো। প্রতি বছর নির্বাচন হলে মনে হয় ভালো হতো। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, এই যে নির্বাচনের সময়টাতেই আপনি বলছেন সম্পর্ক ভালো হয়, সবার কাছাকাছি যাওয়া যায়, কেন সারা বছর এই যোগাযোগটা কেন রাখতে পারে না শিল্পী সমিতি? সবাই ব্যস্ত থাকে। দেখেন, আমাকে ফোন দিয়ে অনেকে পায় না, আমিও ওনাকে ফোন দিই, কাজে সবাই ব্যস্ত। এখন বোন, এত মাধ্যম কাজের, শুধু আপনি সিনেমার পর্দা না, তা তো ঠিকই, আপনার দমে দমে এখন কাজের জায়গা বেড়ে ওটিটি মাধ্যম আছে, ওটিটি, ইউটিউব চ্যানেল, কতগুলো টিভি চ্যানেল। আপনি একদিন করে একজনকে শিডিউল দিলে তো আপনার এক মাস মাস চলে যাবে। ঠিক তাই, এই জন্য সবাই ব্যস্ত। মানে আমি কি খুব আনন্দ। এটাকে ফিল করি। ডেফিনেটলি। আচ্ছা, রাসেল ভাই, ফিল্মে আসার আগে আসলে আপনি কি করতেন এবং ফিল্মে কেন আসলেন, কিভাবে আসলেন? আসলে আমি ফিল্মে আসি নাই, ফিল্ম আমাকে নিয়ে আসছে। আচ্ছা, মানে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। হ্যাঁ, এরকম অবস্থা, ফিল্ম রাসেল ভাইয়ের উপরে পড়ে গেছে। আমার উপর পড়েছে। যেমন আমি এই ইন্ডাস্ট্রিতে ইন করছি, আমি আপনার ছোট ছোট কন্টেন্ট তৈরি করতাম আমি নিজেই। যেমন আমার কন্টেন্টটার নাম ছিল সংশোধন। যেমন আমি বলি, আপনার স্কোয়ারের একটা, আমার প্রথম যে সেকেন্ড যে কন্টেন্টটা, যেমন স্কোয়ারের একটা আপনার মেডিসিন আছে গ্যাস্ট্রিকের, এটা হচ্ছে স্যাক্লো। ঠিক একই কাভারের মধ্যে একই রকম ছবি, আপনার ওনারা ইংরেজিতে উচ্চারণ করেছে স্যাক্লোজিন। আচ্ছা, কিন্তু আপনার যারা মানে ধরেন অল্প শিক্ষিত যারা, ওনারা কিন্তু ওই স্যাক্লোজিন, যেমন JING, এগুলা পড়ে না, ওনারা কাভারটা দেখে নিয়ে আসে। আমি প্রথমেই একটা নাটক করছি যে এটা তো এই সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, মানে উনি স্যাক্লো মনে করে খাচ্ছে, কিন্তু এটা আসলেই স্যাক্লো না, এটা স্যাক্লোজিন, মানে এটা বলতে পারেন এটা একটা ভুয়া ওষুধ। আচ্ছা, আমি ওই মেডিসিনটা কিনে আমার বাসায় নিয়ে আসি, বাসায় এনে আমি পানিতে রাখি, পানিতে রাখার পর দেখি কি সেকেন্ডের মধ্যে এটা গলে কেমন জানি ধোঁয়াটো বের হয়ে গেছে। আবার একটা ভালো স্যাক্লো নিয়ে আসি স্কোয়ারের, ওইটা রাখি, দেখি এটা গলতেছে না, আপনার আস্তে আস্তে তার যে প্রক্রিয়া ওইভাবে কাজ করছে। তখন আমি এটা নিয়ে একটা নাটক বানাই, যে আমরা সাধারণ মানুষ যে মেডিসিনগুলো আমরা মানে কাভার ফটো দেখে কিনে নিয়ে আসছি, এটা দেখি আমরা কিনবো না, আমরা যাচাই করবো যে আসলে এটা সেক্লো কিনা, এটা স্কোয়ারের কিনা, এটা ভ্যাক্সিমকোর কিনা, এটা ইনসেপ্টার কিনা, এই ধরনের। এবং এটা হিট হয়েছিল, মানে আমি আবার ফেসবুকে বলে দেওয়ার পর মিলিয়ন ভিউ, আমি কি কিরে, পরে সবাই আমাকে বলে রাসেল ভাই আপনি নাটক করেন, আপনি নাটক অনেক ভালো করবেন। আমি কি বলো, আমার এই চেহারায় কি নাটক করবো? পরে আস্তে আস্তে দেখি যে ওই যে হুমায়রা হিমু ছিল, হ্যাঁ, হুমায়রা হিমু আমাকে একদিন ফোন দিয়া বলে, তুমি রাসেল মিয়া না? আমি কি জি।
কয় আমি হুমায়ুন রহিম। আমি তো লাভ দিয়ে উঠছি, আমি কি বলে এত বড় আর্টিস্ট আমার ফোন দিছে, কয় একটা নাটক করবো তোমার সাথে। আমার তো মাথা মাথা নষ্ট হয়ে আছে, আমি কি বলে হুমায়ুন রহিমের মতো আর্টিস্ট, এটা আরো অনেক আগের কথা, 6 বছর আগের কথা। আমার সাথে নাটক আসলেই নাটক করছে দেখেন। এরপরে তো আল্লাহর রহমতে ইন্ডাস্ট্রি সবার সাথে, মৌসুমী আমিদ, তারপর সবার সাথে আমার কিন্তু কাজ একটা হয়েছে। জুটি হয়ে কাজ হচ্ছে রানিং। রাইট। তো সবাই আমাকে বলছে যে রাসেল ভাই আপনি ইন্ডাস্ট্রিতে আসেন। তো পরে নাটকে আসি, নাটক থেকে পরে এই যে এখন সিনেমা। Film আর যেখানে যেখানে যাওয়ার দরকার আমি মনে করি আল্লাহর পর দর্শক আমাকে নিয়ে যাবে। শুধু রাসেল মিয়ার ক্ষেত্রে না, প্রত্যেকটা আর্টিস্টের এটা, ক্ষেত্রেই আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিটাই আসলে দর্শককে কেন্দ্র করে, তারাই মূল কেন্দ্রবিন্দু। জি, জি। তারাই পারেন আমাদেরকে আসলে একেবারে উচ্চতায় পৌঁছে দিতে, আবার তারাই পারেন একেবারে গহ্বরে না একদম। তলানিতে নামিয়ে দিতে। দর্শকদের আশীর্বাদ দেওয়া সবসময় আমাদের সবার মাথার উপর থাকবে ইনশাল্লাহ। তো আমি একটু জানতে চাই এখন যে সানাই এই মুহূর্তে আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত? রিসেন্টলি আমার 3টা সিনেমায় সাইন করার সৌভাগ্য হয়েছে। আমরা খুব বড় করে সেটার আসলে ফ্ল্যাশ করতে চাচ্ছি, ইটস আ সিক্রেট, এই জন্য আমি এখানে কিছু বলতে চাচ্ছি না। Okay. আমি চাচ্ছি যে ডেফিনেটলি মানে আমরা যেদিন ক্যামেরা ওপেন করব সেদিন এটিএন বাংলার ক্যামেরা ফার্স্ট থাকবে, আরও অনেক চ্যানেল থাকবে, আমরা সবার সামনে একসাথে আসতে যাচ্ছি, এটা আমাদের একটা প্ল্যান। তো এটা আসলে আমি এখনই ডিসক্লোজ করতে চাচ্ছি না। ওকে, সারপ্রাইজ থাক। এন্ড ভেরি সুন আমরা ঠিক করেছি মেবি এটা চিন্ময়ীতে হতে পারে নেক্সট মান্থে। ওকে, তো আমার মনে হচ্ছে খুব বড় করে ধামাকা করে কিছু একটা না, ইনশাআল্লাহ সানাই মানেই হতে তো যাচ্ছে। ধামাকা। তাই তো অলওয়েজ এরকম আসলে কিছু না। সানাই মানে জি, ধামাকা। জি, তো রাসেল ভাই কি কি কাজ করছেন এই মুহূর্তে? আমার লাস্ট ছবির এই যে ডাবিং করে, ছবির নাম গোয়ার, ওকে, এইটাতে অভিনয় করেছেন আমার এন্ট্রিতে মিশা সদাগর, এবং আমার যে হিরোইন উনি হচ্ছেন জলি। এবং আরেকটা সারপ্রাইজ আছে, এইটা আসলে আমি বিশ্বাস করি আজকে এটিএন বাংলা বলে যাচ্ছি যে আসলেই সবার মন কাড়বে, যে আমার বোনের যে চরিত্রে অভিনয় করেছেন এবার হেলেনা জাহাঙ্গীর, আপনারা সবাই চিনেন। ওকে, এবং হেলেনা জাহাঙ্গীর এই ছবিতে অভিনয় করার আগে উনি আমার সাথে আরো অনেক কাজ করেছে, একমাত্র ইন্ডাস্ট্রিতে আমার সাথেই হেলেনা জাহাঙ্গীর উনি কাজ করে। Okay. এবং স্ক্রিপ্ট দেওয়ার আগে উনি আমাকে বলে ছোট ছোট স্ক্রিপ্ট দিও, আমি যেন 1 দিন 2 দিনে শেষ করে আসতে পারি। এই ছবিটা আমার সাথে করার সময় উনি আমাকে বলেছেন যে ভাই শুটিংয়ে যাওয়ার আগে তুই আমাকে একটু রিহার্সাল করাবি, আমি এই ছবিটা ভালো করতে চাই। এবং ওনার যে চিন্তা চেতনা এবং ওনার যে আগ্রহটা আমি দেখেছি, এবং স্ক্রিনেও দর্শক তা দেখবে। একটা নাক ছিটকানো মানুষের মধ্যে কাজ করতো যে হেলেনা জাহাঙ্গীর কিসের অভিনেত্রী। আমি বিশ্বাস করি এই ছবির পরে সবাই হেলেনা জাহাঙ্গীরকে রিসিভ করবে যে না উনি আসলেই একজন ভালো সু অভিনেত্রী। এটা শেষ করেছি। এবং যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এই 7 তারিখ থেকে আমি যাব আমার নতুন ছবি ঢাকার গুন্ডা। এটা একদম অ্যাকশন টাইপের, এটা খুব বাজেটের একটা ছবি। এটা যাচ্ছি, আরো 3-4টা ছবি নিয়ে যাচ্ছি। বাহ, চমৎকার। এন্ড রিদি আপু আপনার মনে আছে যে লাস্ট যেই শোটা আপনার সাথে করলাম আমরা, তো ওখানে আমি বলেছিলাম যে লেডি বেস্ট ক্যারেক্টার, তখন আপনি বলেছিলেন যে হ্যাঁ হয়তো বা এখানকার মাধ্যমেও আপনার কাছে এরকম অফার আসতে পারে। এবং হ্যাঁ, সেটা এসেছে, এবং রাইট? সেটাই এসেছে। বাহ। এবং সেই সিনেমাটার নাম হচ্ছে আমি সাথী বলছি। ওকে, আমি সাথী বলছি একদম একটা মানে আমি ছোট করে যদি বলি যে একদম মানে আমার ডাবল পার্ট, দুটো ক্যারেক্টার দেখানো হবে অনেকদিন পরে। তো সেটা খুবই মানে সেটা হয়তো বা অন্য আরেকজন নায়িকার করার কথা ছিল, কিন্তু আপনার মানে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আপনার এই শো এর মাধ্যমে জানতে পারি যে আচ্ছা ঠিক আছে ও কাজ করবে, আচ্ছা ঠিক আছে একটা অনেকদিন পজ ব্রেক করেছে, ও কাজ করবে, ও একটু লেডি বেস্ট গল্প চায়, বা আসলে স্ক্রিন হাফ শেয়ার। মানে আমি বলেছিলাম যে আসলে নায়কের পাশে 2টা গানে নাচার মতো ক্যারেক্টার তো ময়নার শেষ কথাই না, ওটা তো সম্পূর্ণ ভাই বোনের ক্যারেক্টার। ওখানে সবকিছু 50-50, রাসেল ভাইয়ারও ক্যারেক্টার 50-50, আমারও 50-50, এবং সবারই সেরকম একটা খুব ভাই বোনের। তো আমি ওরকম ক্যারেক্টার বেস্ট মানে সিনেমায় অভিনয় করতে চেয়েছি, শুধু নাচের জন্য চাই নাই। তো ওই কথাটা সামহাউ ডিরেক্টর কাছে পৌঁছেছে এবং সে বলে তুমি কি করবা? হ্যাঁ অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু লুক টেস্টের জন্য আসো। তো গেলাম, মাশাআল্লাহ হয়ে গেল। তো এটা আলহামদুলিল্লাহ। it's a very So, এই জন্যই good news. আসলে
এটিএন বাংলার এই আয়োজনটা একদম এটিএন বাংলার শুরু থেকেই Yeah. এই গত 27-28 বছর ধরে এটিএন বাংলা যে পথ চলে যাচ্ছে ইটস আ ভেরি বিগ ডিল কিন্তু right, আপু। একদম ফিল্মের একটা প্রোগ্রামের মাধ্যমে একটা সিনেমার অফার আসে এবং সেটা হয়ে যাও, ইটস আ ভেরি বিগ ডিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে মনে হয় যে বাংলা চলচ্চিত্রের জন্য এই অনুষ্ঠানটা সবসময় আমি দেখেছি যে আশীর্বাদের মতো কাজ আসলে করেছে। আশীর্বাদ। আমাদের চেয়ারম্যান স্যার সবসময় চেষ্টা করেছেন যে বাংলাদেশের ফিল্মকে উনি প্রমোট করে যাবেন, এবং যখন ফিল্মের খুব মন্দা অবস্থা ছিল উনি কিন্তু তখন বলেছিলেন যে আমি 30টা ছবি বানাবো, কারণ অনেক পরিচালক কাজ না করে বসেছিলেন, অনেক আর্টিস্ট কাজ না করে বসেছিলেন, এবং আমাদের ব্যানারে একের পর এক সেই ছবিগুলো আমরা শুটিং করেছি, মুক্তি দিয়েছি। সো বাংলা সিনেমাকে সবসময় পৃষ্ঠপোষকতা করবার জন্য জি, জি। ডক্টর মাহফুজুর রহমান সব সময় চেয়েছেন, এবং এই অনুষ্ঠানটি সেই এটিএন বাংলার শুরু থেকে আজ অবধি চলছে। এবং আমরা সবসময় চেয়েছি বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্র তারকারা যারা আছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যেন তাদেরই আসলে উন্নতি হয়, উপকার হয়, এবং আমরাও দর্শকরাও যেন আনন্দিত হয়। তো আমার মনে হয় যে দর্শক প্রিয়তার এবং দর্শকের পছন্দের একটি অনুষ্ঠান এই চলচ্চিত্রের অনুষ্ঠান। তো কংগ্রাচুলেশনস এই অনুষ্ঠানের মাধ্যমে thank একটা you. ছবি পেয়ে গেছে সবাই। Thank আশা you, করছি রিদি আপু। এরকম যেন সব সময় হয়। ডিরেক্টর এন্ড প্রোডিউসার খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য। ময়নার শেষ কথা ছবিটা আমি যখন করি, এটা আমার ফার্স্ট ছবি। আচ্ছা, সিনেমা সম্পর্কে আমার ধরেন আমি শিশু, তা আমি ছবি শুটিং করতে গেছি খতিব খামার বাড়িতে। আচ্ছা, তো এখানে আমাকে একটা রুম দেওয়া হয়েছে প্রথমে, একটা ওই রুমে এসি টেসি সব আছে। যা সানাই মাহবুবের সামনে বলতেছি, মিথ্যে বললে গলা চাপ দেওয়া ধরবে যে রাসেল ভাই মিথ্যা বলবে। তো একজন, আমি নাম বলবো না, উনি ওই ছবিতে 2টা কি 3টা সিন করবে, আচ্ছা, গাড়ি টাড়ি নিয়ে গেছে। তো উনি বলতেছে উনি এসি রুম ছাড়া থাকবে না, সকালেই ওনার সিকোয়েন্সটা দিয়ে উনি চলে যাবেন। মানে কাজটা শুরু হবে। আচ্ছা, আচ্ছা, তখন উনি ওই রুম ছাড়া থাকবে না। আমি আমার যেই আপনার লাকেজ সব আমার নিজের হাতে আমি গুছিয়ে আমি প্রোডাকশনের রুমে গিয়ে আমি থাকছি। আমার চিন্তা ছিল যে এই ছেলের, উনি যদি চলে যায় আর্টিস্টটা, তাহলে ছবির শুটিংটা হবে না, তাহলে ছবিটা হবে না। আমি ওইখানে চলে আসছি। তো আমি এইটুকু বলবো, আপনি পৃথিবীতে যেই জায়গাতে আপনি স্যাক্রিফাইস করবেন ওই জায়গাতে আপনি উইনার হবেনই হবেন, কিন্তু স্যাক্রিফাইস করার জন্য আপনার মেন্টাল যে প্রিপারেশনটা এটা আপনার থাকতে হবে। অনেক চমৎকার একটা কথা বলেছে, অনেক বড় একটা কথা বলেছে, সত্যি তাই। এবং আমার কাছে মনে হয় যে আমরা আসলে যে আশরাফুল মাখলুকাত তখনই আমরা প্রমাণ করতে পারবো যখন আমরা আসলে যে কোনো পরীক্ষায় পাশ করতে পারবো, তাই না? ধৈর্যের সাথে ধৈর্য ধরে যে কোনো পরীক্ষা যখন পাশ করব তখনই মনে হবে যে হ্যাঁ, আল্লাহ, আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি সেটা প্রমাণ করতে পারছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানে। এটিএন বাংলা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। এবং এমন মাসে এসেছেন, জুলাই মাস, এই মাসে কিন্তু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের জন্মদিন এই মাসে। ভেরি 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 বিগ হ্যাপি বার্থডে টু এটিএন বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো শুনে। ইটস আ ভেরি বিগ প্লেজার যে আমরা এটিএন বাংলার জন্মদিন যে মাসে, সে মাসের 1 তারিখে আমরা একটা প্রোগ্রামে এসেছি ঢালিউড এক্সপ্রেসে। তো ইটস আ বিগ প্লেজার টু মি যে আমি আসলে ওই জন্মদিনের মাসটাতে একটা প্রোগ্রামের অংশ হতে পারলাম। ভেরি 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 বিগ হ্যাপি বার্থডে টু এটিএন বাংলা, বিগ ক্ল্যাপস টু ইউ। অ্যান্ড অনেক দূরে যাক এটিএন বাংলা, আরও অনেক মানুষ কানেক্টেড হোক, অনেক মানুষের, আমরা সবাই জানি যে আমাদের চেয়ারম্যান স্যার এটিএন বাংলার ডক্টর মাহফুজুর রহমান স্যার সব মানুষের একটা আস্থার জায়গা, গরিব থেকে দুঃখী সবাইকেই উনি ভীষণভাবে হেল্প করে। এটা আজকের কথা না, এটা বছর বছর ধরে, যুগ যুগ ধরে চলে আসছে। অ্যান্ড এটা এভাবেই সামনের দিকে থাক, এটা গো অন থাকুক। স্যারের জন্য অনেক শুভকামনা, চ্যানেলের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। রাসেল ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আমাদের কাজগুলো যেভাবে গ্রহণ করছেন এভাবেই সবসময় গ্রহণ করবেন। আর মাঝে মধ্যে যদি আমরা ভুল ত্রুটি করে থাকি, আপনারাই আমাদেরকে সমাধান করে দিবেন। আমরা সবসময় বলি দর্শকের বাইরে আমরা না। আর এটিএন বাংলার জন্মদিনে শুধু এইটুকু বলবো যে বাংলাদেশ টেলিভিশন ছোটোবেলায় দেখেছি, এরপরেই একটি চ্যানেল দেখেছি যেটার নাম হচ্ছে এটিএন বাংলা। তো এটিএন বাংলার জন্মদিনে আমরা এই অনুষ্ঠানে এসেছি এবং এটিএন বাংলার জন্য অনেক অনেক ভালোবাসা থাক। শুভ জন্মদিন এটিএন বাংলা।
আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, দর্শক আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আমি দিদি আবারও চলে আসবো আগামী সপ্তাহে নতুন ছবি, নতুন অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে বলি, এ সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাঙালি বলে, বাংলাদেশি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন। আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।